শুরুতেই একটা বেশ আলোড়ন সৃষ্টিকারী খবর নিয়ে কথা বলবো। ভারত সরকার সম্প্রতি বহু পুরনো একটা প্রকল্প আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, আর এই সিদ্ধান্তটা কিন্তু শুধু প্রতিবেশী দেশ পাকিস্তানের সাথেই নয়, বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার সাথেও একটা সংঘাতের জায়গায় চলে গেছে। ঠিক, আমরা আজ আলোচনা করব তুলবুল ন্যাভিগেশন প্রকল্প নিয়ে। এটা কি, কেন এত বিতর্কিত, আর এর সাথে সিন্ধু জল চুক্তি বা ইন্ডাস ওয়াটার্স ট্রিটির ব্যাপারটাই বাকি। একদম, আমাদের হাতে যে তথ্য আছে, বিভিন্ন রিপোর্ট, বিশ্লেষণ, সেগুলো ঘেটে আমরা বোঝার চেষ্টা করব এর ইতিহাসটা, পাকিস্তানের আপত্তিটা ঠিক কোথায় ছিল, আর এখন ভারতের এই যে কড়া অবস্থান, এর পেছনে কি আছে। আমাদের লক্ষ্য থাকবে পুরো বিষয়টা যতটা সম্ভব সহজভাবে তুলে ধরা। প্রকল্পের গুরুত্বটা কি, এত বছরের বিতর্ক কেন, আর ভারতের এই নতুন পদক্ষেপের প্রভাব কি হতে পারে। আচ্ছা, তাহলে প্রথমেই আসি, এই তুলবুল প্রকল্পটা আসলে কি। এটা হলো জম্মু ও কাশ্মীরে যে উলার লেক আছে, তার ঠিক নিচের দিকে ঝিলাম নদীর ওপর একটা নেভিগেশন লক বানানোর পরিকল্পনা। নেভিগেশন লক, সেটা ঠিক কি রকম? এটা ধরুন নদীর জলস্তর নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা, অনেকটা গেট বা বাঁধের মতো, যা নৌকো বা জাহাজকে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় বা উল্টোটা ধাপে ধাপে যেতে সাহায্য করে। প্রায় 439 ফুট লম্বা আর 40 ফুট চওড়া একটা কাঠামোর কথা বলা হচ্ছে। ও আচ্ছা, তো এর উদ্দেশ্যটা কি? ভারত এটা কেন করতে চাইছে? মূল উদ্দেশ্য হলো উলার লেক থেকে জলের প্রবাহটাকে একটু নিয়ন্ত্রণ করা, যাতে শ্রীনগর থেকে বারামুলা পর্যন্ত যে জলপথটা আছে সেটা যেন সারা বছর চালু রাখা যায়, বিশেষ করে শুকনো মৌসুমে। শুধু নৌ চলাচল নাকি অন্য কিছু আছে, অর্থনীতি বা বিদ্যুৎ? দেখুন, প্রধান কারণ নৌ চলাচল আর জলের যোগান নিশ্চিত করা। তবে হ্যাঁ, এর সাথে জম্মু কাশ্মীরের অর্থনীতি তো কিছুটা জড়িত বটেই, আর কিষাণগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পের সাথেও একটা পরোক্ষ যোগাযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে ফোকাসটা নেভিগেশনে। কিন্তু এই প্রকল্প নিয়ে ঝামেলা তো বহু পুরনো, সেই 80-র দশক থেকে, তাই না? একদম। 1984 সালে ভারত যখন প্রথম কাজ শুরু করে, ঠিক তখনই পাকিস্তান প্রবল আপত্তি জানায়। তাদের আপত্তির কারণটা কি ছিল? সিন্ধু জল চুক্তি? হ্যাঁ, পাকিস্তান সরাসরি সিন্ধু জল চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। 1960 সালের ওই চুক্তি অনুযায়ী ঝিলাম কিন্তু পশ্চিমমুখী নদীগুলোর মধ্যে পড়ে, যার জলের ওপর পাকিস্তানের অধিকার বেশি। তাদের বক্তব্য ছিল, ভারত এই নদীর ওপর এমন কোনো কাঠামো বানিয়ে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে না যা তাদের দিকে জলের স্বাভাবিক প্রবাহে বাধা দেবে। আর সে কারণেই 1887 সালে ভারতকে কাজ বন্ধও করে দিতে হয়েছিল। ঠিক তাই। পাকিস্তানের মারাত্মক আপত্তির মুখে ভারত সরকার প্রকল্পটা স্থগিত করে দেয়। কিছু রিপোর্ট অনুযায়ী প্রায় 80% কাজ নাকি হয়েও গিয়েছিল, কিন্তু ব্যবহারযোগ্য করা যায়নি। 80%? ভাবা যায়। তারপর তো অনেক দিন বন্ধ ছিল, পরে আবার চালু করার কথা উঠেছিল। হ্যাঁ, বেশ কয়েক বছর পর 2010 সাল নাগাদ জম্মু কাশ্মীরের তৎকালীন মন্ত্রী তাজ মহিউদ্দিন আর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দুজনেই এটা আবার শুরু করার পক্ষে সওয়াল করেন। ওমর আবদুল্লাহ তো তখন সিন্ধু চুক্তিকে কাশ্মীরের জন্য ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা বলেছিলেন, সম্ভবত এই কারণে যে চুক্তিটা কাশ্মীরের জল সম্পদ ব্যবহারের অধিকারকে সীমিত করে দিয়েছে। কিন্তু শুধু রাজনৈতিক আপত্তিই তো নয়, এখানে তো নিরাপত্তার প্রশ্নও জড়িয়ে গেছিল। 2012 সালের সেই হামলার ঘটনাটা, সেটাও একটা বড় ফ্যাক্টর। 2012 সালে ওই প্রকল্পের কাছাকাছি একটা সন্ত্রাসী হামলা হয়। ভারত স্বাভাবিকভাবেই এর পেছনে পাকিস্তানের মদদের অভিযোগ তোলে, ফলে বিষয়টা আরও জটিল হয়ে যায়। তারপর তো আবার দীর্ঘ নীরবতা। কিন্তু এখন 2025-এ এসে ভারত সরকার একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একদম চূড়ান্ত। ভারত সরকার এবার খুবই কড়া অবস্থান নিয়েছে। তারা জানিয়েছে প্রকল্পটা হবেই, এবং তারা বিশ্বব্যাংকের নিযুক্ত নিউট্রাল এক্সপার্ট মাইকেল লিনো বা কোর্ট অফ আর্বিট্রেশন কাউকে মান্যতা দিতে রাজি নয়। কোর্ট অফ আর্বিট্রেশনকেও মানবে না, যেটা কিনা সিন্ধু চুক্তির অধীনেই তৈরি বিবাদ নিষ্পত্তির জন্য। হ্যাঁ, ভারত এখন এই কোর্ট অফ আর্বিট্রেশনের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছে। একে অবৈধ ও বাতিল বা ইললিগাল অ্যান্ড ভয়েড বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে। ভারত এর কারণ কি দেখাচ্ছে? কেন হঠাৎ এত কঠোর মনোভাব? ভারত এখন বিষয়টাকে পুরোপুরি তাদের অভ্যন্তরীণ আর সার্বভৌমত্বের বিষয় হিসেবে দেখছে। তাদের যুক্তি হলো, পরিস্থিতি বদলেছে,
বিশেষ করে যখন একটা প্রতিবেশী দেশ মানে পাকিস্তান ক্রমাগত সন্ত্রাসবাদে মদদ দিয়ে চলেছে বলে ভারতের অভিযোগ, তখন এত বছর আগের একটা চুক্তি বা তার শর্ত একইভাবে চলতে পারে না। তার মানে তারা ঐতিহাসিক চুক্তিকে বর্তমান পরিস্থিতির নিরিখে দেখছে। অনেকটা তাই। তারা এটাও বলছে যে কিষানগঙ্গা, রাটেলের মতো অন্য প্রকল্পগুলোও চলবে। এমনকি সিন্ধু অববাহিকার জল ভারতের অন্য অংশে যেমন রাজস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও বিবেচনা করছে। এটা আসলে মানে ভারতের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত। তাহলে মোদ্দা কথা দাঁড়াচ্ছে, প্রায় 4 দশক ধরে যে প্রকল্পটা আটকে ছিল, ভারত সেটা এবার যে কোনো মূল্যে শেষ করতে চাইছে, কোনো আন্তর্জাতিক চাপ বা পাকিস্তানের আপত্তিকে পাত্তা না দিয়েই। হ্যাঁ, আপাতত এটাই পরিস্থিতি। এই পদক্ষেপটা ভারতের বিদেশ নীতি, বিশেষ করে জল বন্টন সংক্রান্ত নীতিতে একটা বড়সড় বদলের ইঙ্গিত দিচ্ছে। মনে হচ্ছে জাতীয় নিরাপত্তা আর জাতীয় স্বার্থের বিষয়গুলোকে এখন ঐতিহাসিক চুক্তি বা আন্তর্জাতিক নিয়মকানুনের ঊর্ধ্বে রাখা হচ্ছে। এটা তো নিঃসন্দেহে পাকিস্তান আর বিশ্বব্যাংকের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। অবশ্যই একটা সরাসরি চ্যালেঞ্জ। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। বিষয়টা নিঃসন্দেহে বেশ জটিল, এর অনেকগুলো স্তর রয়েছে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই দর্শকদের ভাবনার জন্য। যখন কোনো দেশের জাতীয় স্বার্থ একটা ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তি বা প্রতিষ্ঠিত সালিসি ব্যবস্থার সাথে এরকম সরাসরি সংঘাতে চলে আসে, তখন তার ভবিষ্যৎ কি হয়? এই ঘটনাটা কি সেই দিকেই কোনো নতুন পথের ইঙ্গিত দিচ্ছে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।